আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরফি দিবা। সারা দুনিয়ার ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। ইসরায়েল আবারও গাজা উপত্যকার দক্ষিণ ও উত্তর অংশে হামলা চালিয়েছে, যা চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের প্রমাণ দিচ্ছে। আল জাজিরা আরবির তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের বেত লাহিয়া, পূর্ব গাজা সিটি ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে। সেখানে ভারী গোলাবর্ষণও হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর 10 তারিখ থেকে কার্যকর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 245 জন ফিলিস্তিনি নিহত ও 627 জন আহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই যুদ্ধবিরতিকে অত্যন্ত নাজুক ও বারবার লঙ্ঘিত বলে উল্লেখ করে একে সম্মান করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে এসব স্থাপনা বেসামরিক এলাকাগুলোর কাছে অবস্থিত ছিল এবং হিজবুল্লাহ সেখানে তাদের সামরিক উপস্থিতি পুনর্গঠনের চেষ্টা করছিল, যদিও হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছে। 2024 সালের নভেম্বরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল বহুবার দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে এবং 5টি স্থানে সেনা অবস্থান বজায় রেখেছে। গাজার উত্তরাঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত এলাকার জন্য মানবিক সহায়তা প্রবেশের প্রধান দরজা জিকিম ক্রসিং পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত অন্তত 69,185 জন ফিলিস্তিনি নিহত ও 1,70,698 জন আহত হয়েছেন। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে 1139 জন নিহত ও প্রায় 200 জনকে বন্দী করা হয়েছিল। এদিকে ব্রিটিশ সাংবাদিক ও ফিলিস্তিনপন্থী ভাষ্যকার সামি হামদি যুক্তরাজ্যে ফিরে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রে আটক থাকার পর আজ দেশে ফেরার পথে রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। 26 অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে তাকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আটক করে। তিনি তখন গাজা যুদ্ধ নিয়ে ভয়াবহতা তুলে ধরছিলেন। তার পরিবার জানায়, যুক্তরাষ্ট্র সরকার তাকে কোনো অভিযোগ ছাড়াই দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। তারা বলছে এমন ভোগান্তি যে কোনো পরিবারকে পোহানো উচিত নয়। হামদি বৈধ ভিসায় ছিলেন, তবু তাকে 90 জনেরও বেশি লোকের সঙ্গে এক কক্ষে অসহনীয় অবস্থায় রাখা হয়েছিল। পরিবারের ভাষায় সবই হয়েছে কারণ সামি ইসরায়েলের গাজায় গণহত্যার বিরুদ্ধে কথা বলেছেন। একজন সাংবাদিক হিসেবে তার কখনোই এক রাতও জেলে থাকা উচিত ছিল না। অন্যদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী নতুন করে অভিযানে নেমে 25 জনকে আটক করেছে বলে খবর দিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি। এর মধ্যে তুলকারমের কাছে দেইর আল ঘুসুন শহরে 3 তরুণকে, হেব্রনের কাছে দুরায় 18 জনকে এবং নাবলুসের দক্ষিণে বেইতা ও কারইউত শহরে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। হেব্রনে বয়স্ক লোকদেরও মাঠ পর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানানো হয়েছে। ওয়াফার আরও প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের সালফিতের কাছে একটি মসজিদে আগুন দিয়েছে। স্থানীয় একজন কর্মীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বসতি স্থাপনকারীরা মসজিদের প্রবেশদ্বারে দাহ্য পদার্থ ঢেলে দেয় ও দেয়ালে বর্ণবাদী লেখা লিখে যায়। স্থানীয় লোকজন দ্রুত আগুন নেভায়, ফলে বড় ক্ষতি এড়ানো সম্ভব হয়। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বেইত লাহিয়া থেকে শুরু করে খান ইউনুস পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা পশ্চিম গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার একটি ক্লিনিকের আঙ্গিনা থেকে 51টি মৃতদেহ উদ্ধার করেছে, যা একটি গণকবর হিসেবে ব্যবহৃত হচ্ছিল। একই সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ গাজার রাফায় 3 জন যোদ্ধাকে হত্যা করেছে এবং এলাকাটির নিয়ন্ত্রণে থাকা সুড়ঙ্গ ধ্বংস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে একটি চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার চলমান দুর্নীতি মামলায় ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। হারজগের দপ্তর ট্রাম্পের স্বাক্ষরিত সেই চিঠির ছবি প্রকাশ করেছে, যেখানে ট্রাম্প লিখেছেন, বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্পূর্ণভাবে ক্ষমা করা উচিত, যিনি এক সংকটময় সময়ে দৃঢ় ও কার্যকর প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন। ট্রাম্প আরও বলেন, আমি ইসরায়েলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে সম্পূর্ণ সম্মান করি, তবে আমি বিশ্বাস করি বিবির বিরুদ্ধে এই মামলা
রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও অযৌক্তিক। তিনি বহু বছর ধরে আমার সঙ্গে থেকে ইসরায়েল ও ইরানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেছেন। এর জবাবে ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় জানায়, যে কেউ প্রেসিডেন্টের ক্ষমা পেতে চাইলে তাকে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হয়। হোয়াইট হাউস এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইসরায়েলের আইনে প্রেসিডেন্ট অপরাধীদের ক্ষমা বা শাস্তি লঘু করার ক্ষমতা রাখেন, তবে এতে বিচারমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত বিবেচনায় নিতে হয়। তবে আইন অনুযায়ী ক্ষমা পাওয়ার জন্য অপরাধীকে অবশ্যই নিজের দোষ স্বীকার করতে হয়। কিন্তু নেতানিয়াহু এখন পর্যন্ত তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ এক্সে লিখেছেন, ইসরায়েলের আইনে স্পষ্টভাবে বলা আছে যে ক্ষমা পাওয়ার প্রথম শর্ত হল নিজের অপরাধ স্বীকার ও অনুশোচনা প্রকাশ করা। ট্রাম্প এর আগেও একাধিকবার নেতানিয়াহুকে ক্ষমা করার আহ্বান জানিয়েছিলেন, এমনকি গত মাসে নেসেটে বক্তৃতাতেও তিনি একই কথা বলেছেন। নেতানিয়াহুর বিচার শুরু হয় 2020 সালের 24শে মে, যা ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো ঘটনা যেখানে কোনো বর্তমান প্রধানমন্ত্রী আসামি হিসেবে আদালতে হাজির হয়েছেন। 2024 সালের জানুয়ারিতে তিনি দুর্নীতির অভিযোগে 3টি মামলা দায়ের করা হয়। 1000, 2000 ও 4000 নম্বর মামলায় জিজ্ঞাসাবাদে অংশ নেন তিনি, যেগুলোর সবকটিতে তিনি অভিযোগ অস্বীকার করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের নভেম্বরে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় অক্টোবর 2023 থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 69,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নেতানিয়াহুর পক্ষে এমন সরাসরি হস্তক্ষেপ ইসরায়েলি রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, আজারবাইজান থেকে দেশে ফেরার পথে একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় নিহত 20 জনের মধ্যে এখন পর্যন্ত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর একজনের সন্ধান এখনও চলছে। বুধবার আঙ্কারায় একে পার্টির প্রাদেশিক নেতাদের বৈঠকে তিনি বলেন, গতকাল আমরা এক গভীর দুঃসংবাদ পেয়েছি যা পুরো জাতিকে শোকে ডুবিয়েছে। আমাদের C-130 সামরিক কার্গো বিমানটি, যা কারাবাখ বিজয়ের 5ম বার্ষিকী উদযাপন শেষে আজারবাইজান থেকে ফিরছিল, তা উড্ডয়নের পরই জর্জিয়া আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় আমরা আমাদের 20 জন বীর সৈনিককে হারিয়েছি। প্রেসিডেন্ট জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রীরা তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং উদ্ধার অভিযান শুরু হয়। জর্জিয়ান কর্তৃপক্ষের সহায়তায় তুরস্কের ড্রোন ব্যবহার করে ধ্বংসাবশেষ খুঁজে বের করা হয়। একই দিনে বিকেলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এলাকা নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয় এবং 46 সদস্যের একটি তদন্ত দল ঘটনাস্থলে যায়। তিনি জানান, বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং তদন্ত চলছে। এরদোয়ান বলেন, এ পর্যন্ত 19 জনের মরদেহ পাওয়া গেছে, একজনের খোঁজ এখনও চলছে। আমি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সঙ্গে কথা বলেছি, তারা পূর্ণ সহায়তা দিচ্ছেন। প্রেসিডেন্ট বলেন, জর্জিয়া ও আজারবাইজান তুরস্কের সঙ্গে মিলে উদ্ধার ও তদন্ত কাজ করছে। পুরো ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে দুর্ঘটনার সব দিক স্পষ্ট হয়। তিনি জনগণকে আহ্বান জানান, এই দুর্ঘটনা নিয়ে ভুল তথ্য বা গুজবে কান না দিতে এবং যারা রাজনৈতিকভাবে বিষয়টি কাজে লাগাতে চায় তাদের সুযোগ না দিতে। এরদোয়ান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও যোগাযোগ অধিদপ্তর নিয়মিতভাবে জনসাধারণকে এই বিষয়ে তথ্য জানাবে। তিনি আরও বলেন, এই দুর্ঘটনা আমাদের পুরো জাতিকে শোকে নিমজ্জিত করেছে, কিন্তু আমরা আমাদের শহীদদের প্রতি দায়িত্ব পালন করব এবং ঘটনার কারণ পুরোপুরি উদ্ঘাটন করব। ইরান 12 নভেম্বর রাজধানী তেহরানে এক প্রদর্শনীতে ইসরায়েলের উপর হামলায় ব্যবহৃত তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট বহনকারী রকেট, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোনগুলো প্রদর্শন করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অধীনস্থ অ্যারোস্পেস অ্যান্ড অ্যাভিয়েশন পার্ক প্রদর্শনী কেন্দ্রে এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, কারণ বহু ইরানি নাগরিক সেখানে ভিড় জমায় তাদের দেশের তৈরি উন্নত মানের প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি দেখতে।
রাখতে। বিশেষ করে ইরানের বিভিন্ন প্রকারের ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং স্যাটেলাইট উৎক্ষেপণকারী রকেটগুলো দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এই প্রদর্শনীর মাধ্যমে ইরান মূলত সাম্প্রতিক জুন মাসের সংঘাতের সময় তাদের সামরিক সক্ষমতা তুলে ধরে। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েল তেহরানে আকস্মিক হামলা চালায়, যেখানে লক্ষ্যবস্তু করা হয় সামরিক স্থাপনা, পারমাণবিক কেন্দ্র, বেসামরিক অবকাঠামো, এমনকি শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের। হামলায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানি ঘটে। এই আগ্রাসনের জবাবে ইরান তৎক্ষণাৎ পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং ইসরায়েলের দিকে অর্ধশতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। প্রতিশোধমূলক এই আঘাতে ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করে তেহরান। সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করে এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। তবে টানা 12 দিন ধরে চলা তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 24 জুন একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, যার ফলে দুই পক্ষই সাময়িকভাবে অস্ত্রবিরতি মেনে নেয়। যুদ্ধবিরতির পর থেকে ইরান তাদের সামরিক শক্তি প্রদর্শনে মনোযোগী হয়, যাতে দেশীয় জনগণের মনোবল বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক মহলে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করা যায়। তেহরানের এই সাম্প্রতিক প্রদর্শনী তাই শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করে। ইরান জানাতে চায় যে তারা শত্রু যে কোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম এবং প্রস্তুত। প্রদর্শনীতে আইআরজিসি কর্মকর্তারা বলেন, আমাদের অস্ত্রশক্তি কেবল প্রতিরক্ষার জন্য, কিন্তু প্রয়োজন হলে আমরা আক্রমণেও পিছপা হব না। একইভাবে ইরান আবারও প্রমাণ করতে চেয়েছে যে সাম্প্রতিক যুদ্ধেও তাদের প্রযুক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বাস্তবে সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস গাজায় চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করতে গঠনমূলক পদক্ষেপ নিতে আগ্রহ দেখিয়েছে এবং ইসরায়েলেরও একই ধরনের বোঝাপড়া ও সদিচ্ছা প্রদর্শন করা উচিত। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, এটি ফিলিস্তিনেরই অংশ হিসেবে থাকতে হবে এবং সেভাবেই এর প্রতি আচরণ করতে হবে। আঙ্কারায় অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন, যেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল্লাত্তি। ফিদান আরও বলেন, তুরস্ক সবসময়ই গাজায় শান্তি, মানবিক সহায়তা এবং স্থায়ী সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতিতে দীর্ঘস্থায়ী করার ইচ্ছা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হওয়া উচিত। তিনি উল্লেখ করেন, যদি ইসরায়েলও একই রকম ইতিবাচক পদক্ষেপ নেয়, তবে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হবে। ফিদান আরও জানান, সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তিনি সিরিয়া ও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এই সফর আমাদেরকে সিরিয়া বিষয়ে তুরস্কের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার সুযোগ দিয়েছে। তার ভাষায়, তুরস্কের মূল লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সংকট কমানো। আঙ্কারা বিশ্বাস করে, গাজা সংকটের সমাধান শুধুমাত্র সামরিক পদক্ষেপ নয়, বরং কূটনৈতিক ও মানবিক উদ্যোগের মাধ্যমেই সম্ভব। ফিদান বলেন, মিশর ও তুরস্ক উভয় দেশই একসঙ্গে কাজ করে যুদ্ধবিরতি রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চায়। তিনি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান, যেন তারা গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে এবং যুদ্ধবিরতিকে স্থায়ী করতে কার্যকর ভূমিকা রাখে। ফিদানের মতে, ন্যায় বিচার ভিত্তিক সমাধান ছাড়া এই অঞ্চলে স্থায়ী শান্তি আসবে না। তিনি বলেন, গাজা শুধু একটি ভূখণ্ড নয়, এটি ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব, মর্যাদা ও স্বাধীনতার প্রতীক। তাই গাজাকে ফিলিস্তিনের অংশ হিসেবেই থাকতে হবে এবং আন্তর্জাতিক সমাজের উচিত এই সত্যকে সম্মান করা। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বুধবার জাতীয় নির্বাচনে তার জোটের বিজয় ঘোষণা করেছেন। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, তার নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ালিশন বা পুনর্গঠন ও উন্নয়ন জোট শক্তিশালী ব্যবধানে এগিয়ে রয়েছে, যা তাকে দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীত্বের সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। টেলিভিশনে দেয়া ভাষণে আল সুদানি বলেন, আমাদের জোট সংসদীয় নির্বাচনে প্রথম হয়েছে এবং থাকবে। তিনি প্রতিশ্রুতি দেন, আগত সরকার সব ইরাকের
স্বার্থ রক্ষা করবে এবং এমনকি যারা ভোট বর্জন করেছেন তাদের প্রতিও সমান দায়িত্ব পালন করবে। ইরাক সবার এবং ইরাক সবারই থাকবে, তিনি দৃঢ়ভাবে বলেন। ইরাকের নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে জানা গেছে বাগদাদে আল সুদানির জোট 4,11,026 ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। কমিশন জানায় জাতীয় পর্যায়ে ভোটার উপস্থিতি ছিল 56.11%। আল সুদানি জনগণকে আহ্বান জানান সবাই যেন ইরাকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং ভোটারদের ইচ্ছাকে শ্রদ্ধা করে। তিনি বলেন পরবর্তী ধাপে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল জাতীয় চেতনার ভিত্তিতে নতুন সরকার গঠনের আলোচনা শুরু হবে। প্রথম ধাপে একটি সক্ষম সরকার যা বাস্তবায়নযোগ্য কর্মসূচি ও অঙ্গীকারে অটল থাকবে। আল সুদানি আরও বলেন তার জোট সব দলের জন্য উন্মুক্ত, কোনো ব্যতিক্রম নয়। তিনি জোর দিয়ে বলেন আমরা বস্তুনিষ্ঠতা, দায়িত্ববোধ ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে কাজ করব, এমনভাবে যা ইরাকের জনগণের ত্যাগ ও সরকারের প্রতি তাদের বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। তার মতে নতুন সরকারের মূল লক্ষ্য হবে এমন একটি শক্তিশালী ঐক্যমত গঠন করা যা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সব পক্ষের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করবে। আল সুদানির এই ঘোষণার মাধ্যমে ইরাকের রাজনৈতিক স্থিতিশীলতার নতুন এক অধ্যায়ের সূচনা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। গত কয়েক বছরে ইরাকে যুদ্ধ, দুর্নীতি, বেকারত্ব ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ছিল। তাই এই নির্বাচনে জনগণের অংশগ্রহণকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী আল সুদানি প্রতিশ্রুতি দিয়েছেন তার নেতৃত্বাধীন নতুন সরকার জাতীয় ঐক্য, উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইরাকের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করবে। তার কথায় আমাদের লক্ষ্য এমন একটি ইরাক গঠন করা যেখানে বিভাজন নয়, সহযোগিতা ও অংশীদারিত্বই হবে অগ্রগতির ভিত্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।